আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমান। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসী সড়ক অবরোধ, পুলিশের গাড়িবহরে হামলা। সর্বাত্মক যুদ্ধের পথে ভারত পাকিস্তান, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, দায় অস্বীকার ইসলামাবাদের, সীমান্তে ব্ল্যাকআউটের নির্দেশ দিল্লির। এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের তালিকা চাওয়া কূটনৈতিক চাল, বলছেন বিশ্লেষকরা। রাখাইনে করিডোর ইস্যুতে শর্ত দেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই সনদের দাবিতে শাহবাগ ব্লকেট করেছে জুলাই বিপ্লবের যোদ্ধারা সহ ছাত্র জনতা। এই দাবিতে সংহতি জানিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এর আগে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার আর আহতদের দাবির পরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে গড়িমসি করছে। আর কোনো যদি ও কিন্তু চলবে না জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে শাহবাগে আসার আহ্বান জানান তিনি। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও শাহবাগে জনসমুদ্র। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবারও শাহবাগ ব্লকেডের ডাক দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। দলমতের পার্থক্য পাশ কাটিয়ে সব পক্ষই হাজির শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে উত্তাল তাদের দাবি, আর কোনো কৌশল বা আলোচনা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। দিন পেরিয়ে রাত আসে, দলে দলে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের শুরুটা বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এরপর ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মত এক হওয়ার ডাক এলে সংহতি জানায় প্রায় সবাই। যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুদবুদ করছে, তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, বাংলাদেশের ওই দিল্লি চলে যা। আপনার আমলে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল? ঢানাই বানাই ছাড়া অতি দ্রুত শাপলা গণহত্যার বিচার করতে হবে। পিলখানায় আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, পিলখানার বিচার করতে হবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় 5 আগস্টই শেষ হয়েছে। নতুন করে সেই চ্যাপ্টার না খুলতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5 আগস্টই ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। সবশেষে বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের তালবাহানায় ক্ষোভ প্রকাশ করে শাহবাগ ব্লকেডের ডাক দেন হাসনাত আব্দুল্লাহ। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ফ্যাসিবাদ বিরোধী সবাই। তারা বলছেন 1,500-এরও বেশি শহীদ এবং 30,000 আহত যোদ্ধা, যারা এখনো দৃষ্টান্ত হয়ে আছে জুলাই গণঅভ্যুত্থানের, তারা কি যথেষ্ট নয় অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের জন্য কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? এই প্রশ্ন তুলছেন জুলাইয়ের যোদ্ধারা
এমনকি বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও রাজনৈতিক দল যারা এই শাহবাগ এবং যমুনার সামনে যে অবস্থান ছিল সেখানে একমত সংহতি জানিয়ে বলেছেন, দাবি করেছেন আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে, না হলে শাহবাগ ব্লকেডের এই কর্মসূচি আরো বড় হবে। দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা। দ্রুত আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে গোটা বাংলাদেশ আবারও ঢাকায় মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এই বার্তা দেন। ফেসবুক পোস্টে নাহিদ জানান, শাহবাগে তাদের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে উল্লেখ করে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে বলে তার প্রত্যাশা। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সুকৌশলে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, দেশ ও মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত স্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তা বজায় রাখতে হবে। গণতন্ত্রের জন্য সব শ্রেণীর মানুষ ত্যাগ স্বীকার করেছে। এখন বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। একটি মাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র আইনের শাসন না থাকলে কেউই নিরাপদ নয়, আর এর অন্যতম পূর্বশর্ত জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা। রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথকে রুখতে না পারে তা নিশ্চিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের সাথে আইভীর সমর্থকদের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর ৩৯২৪, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে।
এর আগে আইভিকে গ্রেপ্তারের জন্য রাত থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতভর নানা নাটকীয়তা শেষে সকাল 6:45টার দিকে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির চারপাশ ঘিরে বিক্ষোভ শুরু করে হাজারো এলাকাবাসী। আইভিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীর বাজারে পুলিশের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। গ্রেপ্তারের সময় আইভি দাবি করেন, রাজনৈতিক জীবনের 21 বছরে কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু করেননি তিনি। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আগামী 26শে মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা, ঐক্য ও সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান। এছাড়া আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাইম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র করা হয়। এ সময় আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা এতে অংশ নেন। মূলত ফ্যাসিবাদ, আধিপত্যবাদ ও ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন এই প্ল্যাটফর্মটির কাজ এগিয়ে নেওয়ার কথা বলেন সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের স্বপ্ন বাস্তবায়নই আপ বাংলাদেশের মূল লক্ষ্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বার্তা দিতে চাই যে বাংলাদেশে জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশের রচনায় গঠনে এগিয়ে যেতে হবে। সর্বাত্মক যুদ্ধের পথে এগোচ্ছে ভারত পাকিস্তান। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশ দুটির মধ্যে বেড়েছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারতের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানে যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তাদের বেশ কয়েকটি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে লাহোর, ইসলামাবাদ ও পাঞ্জাবে হামলা চালিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে দিল্লি। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে ইসলামাবাদ। তাদের দাবি তথ্য সন্ত্রাস করছে নয়াদিল্লি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন এলাকায় যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ভারতের 3টি সামরিক স্থাপনা সহ অন্যান্য বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার জন্য ব্ল্যাকআউট করে দেয়া হয় সীমান্তবর্তী সব এলাকা। বৃহস্পতিবার রাতে ভারতীয় গণমাধ্যমের এমন খবরে বিচলিত হয়ে ওঠে গোটা বিশ্ব। গণমাধ্যমগুলো জানায়, হামলার জবাবে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে লাহোর, ইসলামাবাদ ও পাঞ্জাবে ধ্বংস করে ফেলা হয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। Lahore and near Sialkot and 2 other locations, Pakistan's air defense systems, the Chinese-made systems, stand neutralized. ভারত একতরফাভাবে ভিত্তিহীন অভিযোগ করছে, নিজেই বিচার করছে এবং প্রমাণ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার ভারতে পাকিস্তান হামলা চালিয়েছে। ভারতীয় গণমাধ্যমের এমন অভিযোগের প্রসঙ্গে এভাবেই ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারতের এমন আচরণের সমালোচনা করে তিনি বলেন, ভারত বিশ্বকে নিজের দিকে টানতেই এমন নাটকের মঞ্চায়ন করছে। তবে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুধুমাত্র ভারতীয় সেনা চৌকিগুলোতে সীমিত পরিসরে হামলা চালানোর কথা স্বীকার করেন তিনি। পাকিস্তান ভারতের ভিত্তিহীন দাবিকে চ্যালেঞ্জ জানায়। তারা অবশ্যই তথ্য সন্ত্রাস করছে। দিল্লি যতই কাল্পনিক অভিযোগ আনুক না কেন, সত্য উপস্থাপনে দৃঢ় অবস্থানে থাকবে পাকিস্তান। নিজ স্বার্থে দুই দেশের সরকার যতই হামলা পাল্টা হামলা চালাক, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারত পাকিস্তান সীমান্ত এলাকার সাধারণ মানুষরাই।
ভয়, সন্ধ্যা নামলে তাদের জীবনেও নেমে আসে আতঙ্ক। इंडिया की फायरिंग से यहाँ हमारे गांव में बहुत नुकसानात हुए हैं, सब घर डैमेज हुए हैं, सिविलियन आबादी है ये, तो बड़ा नुकसान हुआ है हमारा। मैं यही कहना चाहता हूँ कि डरने की कोई बात नहीं है, आर्मी हमारे साथ है, वो हमारे डट के मुकाबला कर रही है, उनके मुंह तोड़ जवाब दे रही है, तो उनको सिविलियन पे अटैक तो नहीं करना चाहिए था। बॉर्डर पे जो अभी दहशत का माहौल बना हुआ है, तो उस वजह से हम जो बैंकर का सहारा जो है ये रात को लेते हैं। বিশ্ব নেতারা দুই দেশকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমেই যুদ্ধের দিকে এগোচ্ছে। তাদের শঙ্কা, এই সংঘাত শুধু ভারত পাকিস্তান নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর ফেলতে পারে প্রভাব। জাহিদুল আলম, এটিএন বাংলা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তালিকাকে কূটনৈতিক চাল বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাবাসনের কোনো সম্ভাবনা নেই। শুধু জান্তা সরকার নয়, আরাকান আর্মির সম্মতি ছাড়া তাদের ফেরত পাঠানো যাবে না। তবে করিডোর ইস্যুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর শর্ত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। 180,000 people are now fit to return to Myanmar. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হঠাৎ করেই 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার গ্রিন সিগন্যাল দেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান সিউ। When we can possible to bring back these people. 7 বছর আগের তালিকা থেকে বাকি 6,20,000 জনকেও নেয়ার আশ্বাস দেন তিনি। এতে আশার আলো দেখা গেলেও তা নিভে যায় নতুন করে প্রায় 1.25 লাখ রোহিঙ্গার আগমনে। রাখাইন রাজ্য এখন আরাকান আর্মির দখলে, সেখানে রোহিঙ্গাদের থাকার মতো পরিবেশ নেই, এমনকি অন্য স্থানে নিরাপদ জায়গাও করেনি জান্তা সরকার। এ অবস্থায় তাদের ফেরত নেওয়ার আশ্বাসকে এক ধরনের চাল মনে করছেন বিশ্লেষকরা। জানালো কে? জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী। এই মুহূর্তে আরাকানে জান্তা সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই, তারা ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। যদি সত্যি সত্যি রোহিঙ্গাদেরকে ওখানে নিতে হয়, তাহলে আরাকান আর্মির সম্মতি প্রয়োজন হবে। আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের সমর্থনকারী নয়, কাজে তারা এবং রোহিঙ্গারাও তাদেরকে বিশ্বাস করে না। কাজে আরাকান আর্মিও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে রোহিঙ্গারা আসুক, সেটারও কোনো নিশ্চয়তা নেই। এটা একটি কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ একটা চাল চালাচ্ছে, সেটার একটা পাল্টা চাল মিয়ানমার চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের জোর করে পাঠিয়ে দিলে প্রত্যাবাসন টেকসই হবে না, আবার তারা ফিরে আসবে। তাই জান্তা সরকার ও আরাকান আর্মির দুপক্ষকে রাজি করানো কিংবা চাপ দিতে হবে। সেক্ষেত্রে আলোচনায় আসতে পারে মানবিক করিডোরের বিষয়টি। অনেকে বলার চেষ্টা করছে না এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢোকার চেষ্টা করছে আরাকান আর্মির মাধ্যমে, এবং সেখানে নতুন একটা রাষ্ট্র তৈরি করা, একটা করিডোরের ব্যাপারে আমাদের খুব বেশি আপত্তি থাকার কথা না, কারণ করিডোর হওয়া মানেই যাওয়া আসাটা হয়ে যাবে। তো সেটা নিয়ন্ত্রণটা যদি আমাদের দেশের উপরে যতটুকু করিডোর আছে সেটার উপরে আমাদের নিয়ন্ত্রণটাকে নিশ্চিত রাখতে হবে, কারো হাতে চলে না যায়। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আলাপ আলোচনায় আরাকান আর্মির সাথেও আলাপ থাকতে হবে বাংলাদেশ সরকারের কিছু, সেটা হয়তো জাতিসংঘের মধ্যস্থতায়, আবার হয়তো জান্তা সরকারের সাথে থাকবে। প্রত্যাবাসন বলি অথবা রোহিঙ্গাদের একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যেতে গেলে এই মানবিক করিডোরের জায়গাটা কিছুটা ভূমিকা রাখবে বলে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে আমাদের মনে হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি ছাড়া জান্তা সরকার কিংবা আর্মিদের কোনো ধরনের সহায়তা না করার পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আইনের শাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই আহ্বানকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, তদবির ও টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে তারা। বাংলা একাডেমিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উৎসবে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকা মহানগরের 65টি স্কুলের 5,094 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। দুদিনব্যাপী আয়োজন শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকছে না, পর্যায়ক্রমে দেশের 1400 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2.5 লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। বই পড়াকে উৎসাহিত করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে যে কোনো গণতান্ত্রিক বিজয় সম্ভব। সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে হবে? তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয়, সর্বোচ্চ বিকাশ হলে কি হবে? তুমি যা হইতে চাও তাই হইতে পারবে।
তাহলে কিন্তু আমাদের পড়তে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়া নয়, সচেতন ও মানবিক মানুষ হয়ে ওঠার জন্য দরকার সব বিষয়ে পাঠের অভ্যাস। আগেকার দিনে আমাদের দাদু বা নানাদের বিয়ে 12 বা 13 বছরের মধ্যে হতো, কিন্তু এখনকার আমাদের বিয়ে 18 বছরের পরেই হয়। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়ার একটি যোগ্যতা সৃষ্টি করে এবং আমি এজন্যই মূলত বই পড়ে থাকি। অনেক বই আসলে আমরা পড়ে আমাদের মধ্যে এমনভাবে কিছু ডিফারেন্স তৈরি করে যেগুলো আসলে আমাদের জীবনের জন্য অত্যন্ত কার্যকরী। আমাদের সবার উচিত কাগজে প্রিন্ট করা বই পড়া, যেটা এটা আমাদের মেমোরিতে সবসময় থাকে, আমাদের স্মৃতি থেকে এটি উঠে যায় না। শিক্ষার্থীরা বলেন, বইয়ের সংখ্যা বাড়লেও নতুন মানসম্পন্ন বই কম, তাই বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্যের দিকে আগ্রহ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নিত্যপণ্যের বাজারে স্বস্তির বাতাস, কমেছে মাছ, মুরগি, সবজি, চাল সহ বেশিরভাগ পণ্যের দাম। এতে স্বস্তি ফিরেছে জনমনে। সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর তদারকির তাগিদ ক্রেতাদের। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ। অবশেষে স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে। বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমায় খুশি ক্রেতারা। পটল, আলু, করলা, লাউ, ঢেঁড়স, টমেটো পাওয়া যাচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। এছাড়া বেশিরভাগ সবজি মিলছে 50 টাকার মধ্যে। কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে মুরগির দামও। দাম কমায় 2 হাত ভরে বাজার করতে দেখা গেছে ক্রেতাদের। প্রত্যেকটা জিনিসের দাম কম, যদি এইরকম থাকে আমাদের দেশের মানুষের আর কষ্ট হবে না। এইটা কমছে, আরেকটা দিক দিয়ে বেড়ে যাচ্ছে, একটু কম হলে আরো ভালো হতো আর কি আমাদের জন্য। সন্তুষ্ট আছে, মানে যে বাজার আছে আলহামদুলিল্লাহ এটা ভালো। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বেশিরভাগ পণ্যের। কমেছে চাল ও মাছের দামও। বর্তমানে আপনার শীতকালীন সবজি শেষ, মানে গরমের সবজিটা মানে মোটামুটি আমদামি হয়েছে। আমদামি হওয়ার কারণে মানে আপনার সবজির দামটা তুলনামূলক অনেক কম। পাঙ্গাস 180, তেলাপিয়া 200, রুই মাছ 350, 320। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 20-30 টাকা কম। আর ব্রয়লার মুরগি গত সপ্তাহ বেশি 80 টাকা, এই সপ্তাহ বেশি 140, 60 থেকে 70 টাকা। সব চালের দামে আগের অনেক তুলনামূলক অনেক কম। বাজারের এই অবস্থা ধরে রাখতে সরকারকে আরো তৎপর হওয়ার তাগিদ দেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। দুদেশের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র কিছুটা সাহায্য করতে পারে, এর বেশি কিছু করা সম্ভব নয় বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সম্পর্কিত নয় এমন কোনো যুদ্ধে তারা জড়াবে না বলে জানান ভ্যান্স। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুদেশের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকায় যাচ্ছে না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে স্থানীয় সময় বুধবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরুর দিন তা বন্ধের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি হলেন পরিচালক শাহিন সুমন। তিনি 166 ভোট পেয়ে হারিয়েছেন মুশফিকুর রহমানকে। অন্যদিকে মহাসচিব পদে সর্বোচ্চ 180 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ডিজিএম শাহিন কবির টুটুল। তিনি হারিয়েছেন শাফিউদ্দিনকে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হয় শাহিন কবির টুটুলকে অভিনন্দন জানিয়েছে এটিএন বাংলা পরিবার। এর আগে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ। 2 বছর মেয়াদী পরিচালক সমিতির নেতৃত্বে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন ছোটকু আহমেদ, শাহাদত হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস। এবার খেলার খবর। পাকিস্তানের খেলার মাঠে ভারতের ড্রোন হামলা পর পিসিএল খেলতে যাওয়া 2 ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদেশের যুদ্ধ শুরুর পর 2 বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগও রাখছিল বিসিবি। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে পাকিস্তান আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত পিসিএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের 2 ক্রিকেটারকে। ড্রোন হামলার পর পিসিএল এ খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি।
শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা শাহবাগ অবরোধ, যোগ দিয়েছে এনসিপি, জামায়াত সহ বিভিন্ন দল, রাজপথ না ছাড়ার ঘোষণা। পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমান। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি কারাগারে, গ্রেফতার ঠেকাতে এলাকাবাসীর সড়ক অবরোধ, পুলিশের গাড়ি বহরে হামলা। সর্বাত্মক যুদ্ধের পথে ভারত পাকিস্তান, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, দায় অস্বীকার ইসলামাবাদের, সীমান্তে ব্ল্যাক আউটের নির্দেশ দিল্লির। এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের তালিকা চাওয়া কূটনৈতিক চাল, বলছেন বিশ্লেষকরা। রাখাইনে করিডোর ইস্যুতে শর্ত দেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।